ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের এক হাত নিলেন আপিল বিভাগ। দ্রুত শপথ না হলে জোরদার আন্দোলনের হুমকি। সবাই নয়, একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। টোকিওতে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বললেন, সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। We are working hard to fulfill the dreams and aspirations of our people and prepare for a free, fair and credible election. জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে নানা কার্যক্রম। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম, বললেন সেনাপ্রধান। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত। অনির্দিষ্টকালের জন্য অভ্যন্তরীণ নৌযান চলাচল বন্ধ। সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আর এই আদেশ দিয়ে লিফট টু আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। শুনানিতে ইশরাকের শপথ ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা উদ্বেগজনক বলে পর্যবেক্ষণে উল্লেখ করেন সর্বোচ্চ আদালত। মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজের বিরুদ্ধে লিফট টু আপিলের শুনানিতে অবস্থান ব্যাখ্যা করেন নির্বাচন কমিশনের আইনজীবী। জুলাই আগস্টের পর গঠিত ইসি কিভাবে তাদের প্রমিস ভাঙল সেই প্রশ্ন তোলেন আপিল বিভাগ। ইসি কেন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত জানতে চাইল তাও প্রশ্ন রাখেন সর্বোচ্চ আদালত। এই বিষয়টিকে লিটমাস টেস্ট উল্লেখ করে প্রধান বিচারপতি ইসির কাছে জানতে চান, এই কমিশন কিভাবে আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করবে। ইলেকশন কমিশনকে ডেকেছেন। আজকে ইলেকশন কমিশনের লয়ার এসেছিলেন, ওনাদেরকে প্রথমে আদালত জিজ্ঞেস করেছেন, আপনাদের যে ইম্পার্শিয়াল দায়িত্ব, নিরপেক্ষ দায়িত্ব, আপনারা সেটা ঠিকমতো পালন করছেন না কেন? এটা তো আমাদের একটা লিটমাস কেস। আপনারা সেই লিটমাস কেসে ব্যর্থ হচ্ছেন, তাহলে জাতির কাছে কি মেসেজ যাবে? আগামী নির্বাচন আপনারা কিভাবে করবেন? এই মর্মে আমি বলছেন যে ইলেকশন কমিশন যে সম্পূর্ণ স্বাধীন এবং তার কাজের ক্ষেত্রে তিনি যে কাজগুলি করবেন এইখানে অন্য কারোর মুখোমুখি করার প্রয়োজন নাই। এইটাকে বরঞ্চ আপিল বিভাগ তাদের এই যে ইলেকশন কমিশনের সম্পর্কে কাজে উষ্মা প্রকাশ করলেও এর দ্বারা ইলেকশন কমিশনের ক্ষমতা রাখে, ওনারা যে সাংবিধানিক ক্ষমতা রাখে, ওনারা সমর্থন করেছেন। মহামান্য হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় তার ঠেকাই চেয়েছিল। তারা ইশরাকের শপথ ঠেকানোর জন্য বহু চেষ্টা করেছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকার তো আইন অনুযায়ী দেশ চালাবে। যদি শপথ না দেয় সরকারের পক্ষ থেকে, তারা আইন মানে না, আইনের ব্যর্থতা এসে এটা জনসমক্ষে চলে আসবে। দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারকে এই হুঁশিয়ারি দেন তিনি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার সামিল হচ্ছে। অতএব আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল পর্যায়ে যারা সেটার প্রতি সাথে সংযুক্ত, তাদেরকে শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন। অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে
বাংলাদেশের সব দল নয়, একটি রাজনৈতিক দলই শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায় বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত 30তম নিক্কেই ফোরামের তৃতীয় দিনের সম্মেলনের পর প্রশ্নের উত্তরে তিনি কথা বলেছেন। ফিউচার অফ এশিয়া সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি আরও বলেন, নির্ভেজাল উপায়ে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের উপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। এ সময় তিনি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের কথাও তুলে ধরেন। জানান, চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণের কথাও তুলে ধরেন তিনি। এ সময় এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির উপরে জোর দেন ডক্টর ইউনূস। বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ শুধু জিডিপির সংখ্যায় নয়, জনমানুষের কল্যাণ, বিশ্বাস ও সাহসিকতা দিয়ে নির্ধারিত হবে। অনুষ্ঠানে তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. We believe this is a chance to correct the wrongs, build new institutions, and realize the dream for a fairer society. জাপানে 5 বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে জাপান কর্তৃপক্ষ ব্যবসায়ীরা। বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে এই ঘোষণা দেয় জাপান কর্তৃপক্ষ। সেমিনারে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেমিনারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জাপান বাংলাদেশের মধ্যে দুটি সমঝোতার স্মারক স্বাক্ষর হয়। প্রধান উপদেষ্টা এ সময় বলেছেন, বাংলাদেশ সরকার জাপানে কর্মসংস্থানের এই সুযোগ সৃষ্টিতে সর্বোচ্চ সহযোগিতা করবে, আর এটি শুধু কর্মসংস্থানের নয়, বরং বাংলাদেশের মানুষের জন্য জাপানকে জানারও একটি দরজা খুলে দেবে। We don't want to belong to old Bangladesh. We want new Bangladesh. Immediately, government of Japan came very generously to us to help us to rebuild. I didn't get a chance to come here before. After I took the responsibility, this time I got the opportunity to come here. সীমান্তে যে কোনো ধরনের পুশিনের ঘটনা দেশের বিরুদ্ধে এক ধরনের চক্রান্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে পথসভা করে দলটি। এ সময় সার্জিস আরও বলেন, ভারতের আচরণ প্রতিবেশী দেশ হিসেবে সন্তোষজনক নয়। যতদিন ভারত শেখ হাসিনাকে ফেরত না দেবে, ততদিন বাংলাদেশের মানুষের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে না। সীমান্তে নিরাপত্তা ইস্যুতে সার্জিস বলেন, আওয়ামী লীগের আমলে বিজিবিকে জিম্মি করে রাখা হয়েছিল, তবে বিজিবির সক্ষমতা রয়েছে পৃথিবীর যে কোনো বাহিনীর সাথে টেক্কা দেয়ার। পৃথিবীর কোন দেশের দাসত্ব করার বাংলাদেশ না। প্রয়োজনে আরো জীবন দিব, রক্ত দিব, কিন্তু দেশের সার্বভৌমত্ব কোন দেশের কাছে টিকে দেওয়ার প্রশ্নই আসে না। যতদিন পর্যন্ত খুনি হাসিনা ভারতে আশ্রিত থাকবে, বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হবে না। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, ঝড়ো হাওয়াও বইছে। ভারী বৃষ্টি এবং জোয়ারের পানিতে উপকূলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল তলিয়েছে। কোথাও কোথাও লঞ্চ এবং ছোট নৌযান বন্ধ রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম। নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে, যার প্রভাবে উত্তাল সাগর। দেশের বিভিন্ন স্থানে নেমেছে প্রবল বেগে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া। উপকূলীয় জেলা বরগুনা, ঝালকাঠি, পটুয়াখালী সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়েছে নিম্নাঞ্চল। এতে ভোগান্তিতে স্থানীয়রা। নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ, ঢালচর সহ বিভিন্ন চরে তলিয়েছে সড়ক, পানি ঢুকেছে বাড়িঘরেও। এতে চরম দুর্ভোগে দুর্গত এলাকার মানুষ। বরগুনা একটা কাজের জন্য আসছিলাম, পাথরঘাটা যাব, পানির জন্য পার হইতে পারতেছি না। আমরা দুর্ভোগের একেবারে চরম
পর্যায়ে এর মানে কোনো সীমা অতিক্রম করে গেছে। মেঘনা নদীর পাশে আমরা সবসময় আতঙ্কিত থাকি, যে কোনো বৃষ্টি তুফান আসলে আমরা ভয় বিপত্তির মধ্যে আছি, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। বৈরী আবহাওয়ায় হাতিয়ার সাথে বন্ধ হয়ে যায় সারা দেশের নৌযোগাযোগ। এছাড়া পাটুরিয়া, দৌলতদিয়া এবং ভোলা ও বরিশালের বিভিন্ন রুটেও বন্ধ করে দেওয়া হয় লঞ্চ ও ছোট নৌযান। ট্রলার এগুলা সীমিত এখন চলাফেরা করতেছে না, বন্ধ আছে। লঞ্চ ছাড়তেছে না, তারা বলতেছে এই আবহাওয়া কোনোভাবেই যাবে না। ফেনীতে টানা বর্ষণে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার শঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। স্থানীয় যে এনজিও গুলো আছেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছেন, রেড ক্রিসেন্ট আছেন, তাদের যে ট্রেন যারা স্বেচ্ছাসেবী আছেন, তাদের সহায়তা নিয়ে আমরা এটি মোকাবেলা করতে পারবো। এদিকে রাজধানীতেও সকাল থেকেই নামে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বিশেষত চট্টগ্রাম অঞ্চলে। রোববার থেকে কমে আসবে বৃষ্টিপাত। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, সিলেট, ময়মনসিংহ এইসব বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টার মধ্যে। এর সাথে থাকবে দমকা বাতাস, ঝোড়ো হাওয়া, কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টিও হতে পারে। এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে। সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। এদিকে ভারী বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে শঙ্কা রয়েছে পাহাড় ধসেরও। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ এখন অবিসংবাদিত নাম। চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে তারা কথা বলেছেন। দিবসটি উপলক্ষে রাজধানীতে র্যালি বের করা হয়। শান্তিরক্ষী দিবস উপলক্ষে তেজগাঁও বিমানবন্দরে পিসকিপার্স রান নামে র্যালির আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সময়ে শান্তি মিশনে অংশ নেয়া বাহিনীর সদস্যরা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিরক্ষা মিশনে যোগ দেওয়ার পর থেকেই পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ শান্তি মিশনের সদস্যরা শুধু একটি দেশকে পুনর্গঠনই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দিবসটি উপলক্ষে রাজধানীতে এক আলোচনায় অংশ নেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তিনি বলেন, মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ অনন্য। অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা তুলনাহীন। বাংলাদেশ reiterates our solid commitment to global peace by persistently responding to the call of the United Nations. Our spirit is derived from the directives of the Constitution and the lessons from the immense sacrifice endured during our war of liberation. We shall continue to stand for global peace in future days. অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী যাতে আরও আত্মবিশ্বাস ও দক্ষতার সাথে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের কার্যক্রমে অংশগ্রহণ করে, সেগুলোকে আমি আগেই বলেছি। আমাদের যে কোনো সরকার, শুধু এই ট্রানজিশন গভর্নমেন্ট, যে কোনো সরকার আগেও সহায়তা করেছে, এখন আমরা উঠছি, ভবিষ্যতে অব্যাহত থাকবে। এরপর বিভিন্ন দেশে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের সাথে ভার্চুয়ালি মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা। আহত 2 সদস্যকে সম্মানিত করা হয় অনুষ্ঠানে। The injured peacekeepers are from Bangladesh Army. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। জামাত শিবিরের মুনাফিকি চরিত্র দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, এজন্য তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ডিসেম্বরে নির্বাচন না দিলে
দেশের তরুণ সমাজ তার উচিত জবাব দেবে। ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সময় অভিযোগ করেন, 5 আগস্টের পর থেকে ছাত্র শিবির সব ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। তাদের গুপ্ত রাজনীতির কারণে সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এবছর ৭৪,৩১৬ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে গেছেন। বাকিরা জুনের 1 তারিখের মধ্যেই সৌদি পৌঁছাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত 12 মুসল্লির মৃত্যু হয়েছে আর হাসপাতালে চিকিৎসাধীন 37 জন। আশকোনা ক্যাম্পে হজযাত্রার সর্বশেষ তোড়জোড়। বিশেষ বিবেচনায় যাত্রী পরিবহনের সময় বাড়িয়ে জুনের 1 তারিখ পর্যন্ত করা হয়েছে। সকালে হজযাত্রার সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেন ধর্ম উপদেষ্টা। জানান হজ পালনের জন্য যাওয়া মুসল্লিদের মৃত্যু ও অসুস্থতার তথ্য। এই পর্যন্ত 12 জন হাজি মারা গেছেন এবং আমাদের অসুস্থ আছেন প্রায় হসপিটালে আছেন এই মুহূর্তে ভর্তি 37 জন। কোনো হাজি যদি স্পেসিফিক সুনির্দিষ্ট অভিযোগ করে ওই এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। জানান হজ যাত্রীদের জন্য গ্রামীণ ফোন, বাংলালিংক ও রবি বিশেষ ফোন রোমিং প্যাকেজ চালু করেছে সরকার। আমরা 3টা কাজ করেছি যেটা নতুন। এটা হচ্ছে লব্বাইক মোবাইল অ্যাপ। এটা অলরেডি চালু হয়ে গেছে। কোনো হাজি যদি হারিয়ে যায় অথবা আহত হয় অথবা কোনো বিপদে পড়ে অথবা অন্য কোনো সমস্যায় পড়ে তাহলে ওই মোবাইল অ্যাপস থেকে SOS বাটনে টিপ দিয়ে ক্লিক করলে সাপোর্টিং টিম হাজির হয়ে যাবে ওনাকে উদ্ধার করার জন্য, ওনাকে সহায়তা করার জন্য। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক। তিনি জানান, হজযাত্রায় ভর্তুকি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। খরচ কমাতে আগামীতে জাহাজের ব্যবস্থা করা হবে। তাছাড়া এয়ারলাইন্সগুলোর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কয়েক দফা মতবিনিময়ের পর গত বছরের তুলনায় ২৭,০০০-এর মতো কমানো হয়েছে বিমান ভাড়া। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বিসিবি সভাপতি পদ থেকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছে ফারুক আহমেদ। যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন ফারুক আহমেদ নিজেই। বুধবার রাতে যমুনা টেলিভিশন প্রথম নিশ্চিত করে ফারুক আহমেদকে বিসিবি সভাপতির পদে আর রাখতে চায় না জাতীয় ক্রীড়া পরিষদ। তার পরিবর্তে নতুন সভাপতি হতে যাচ্ছেন দেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। যদিও গঠনতন্ত্র অনুযায়ী বুলবুলের কাউন্সিলরশিপ পাওয়া নিয়ে জটিলতা রয়েছে, আর সরকারি হস্তক্ষেপে বোর্ড সভাপতির চেয়ারে পালাবদল আসলে আইসিসির গাইডলাইন ভঙ্গ হতে পারে।